আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা এইচএসসি কানেক্টরস এ টু জেড সম্পূর্ণ আমরা প্র্যাকটিস করব। তো এই ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ করো তাহলে তোমাদের কানেক্টরের যে ভয় ভীতি আছে এটা দূর হয়ে যাবে। তো এই ক্লাস থেকে তোমরা কি কি শিখতে পারবে এটা একটু আমরা দেখি। এই ক্লাসে আমরা মূলত টপ 12টা রুলস আছে কানেক্টরে, সেই রুলসগুলো আমরা পড়বো। অর্থাৎ আমরা রুলস 1, তারপর রুলস 2 এইভাবে আমরা পড়বো, এবং এইখানে আমরা ডেফিনেশনটা দেখবো এবং কোন কোন কানেক্টর কিভাবে ইউজ হয়। এইখানে আমরা মূলত বোর্ডে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অর্থাৎ তোমরা বোর্ড কোশ্চেন কিভাবে সলভ করতে হয়, এই বিষয়গুলোই দেখাবে। এখানে কোনো এক্সট্রা কিছু দেখানো হবে না, জাস্ট টু দা পয়েন্টে যা আসবে আমাদের সেগুলোই তোমাদের মূলত দেখানো হবে। তো এই ক্লাসে দেখো আমরা সব থেকে গুরুত্বপূর্ণ যতগুলো কানেক্টর আছে সবগুলো বাংলা অর্থ সহকারে লিখে রাখছি, এবং তোমাদের এখানে কিভাবে কি হবে এভরিথিং এখানে এই ক্লাসে তোমাদের আলোচনা করা হবে। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করবে। তো চলো কথা না বলে আমরা পুরো ক্লাসটা শুরু করি। তো এখন আমরা প্রথম থেকে দেখবো। তোমরা সবাই জানো যে কানেক্টরে তেমন আমাদের রুলস নাই, তারপরে আমরা কিছু রুলস এবং কৌশল অবলম্বন করে কিভাবে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হয় এই বিষয়গুলো আমরা দেখবো। তো এটা ভালো করার সব থেকে বেস্ট উপায় হলো আমাদের যতগুলো কানেক্টর থাকবে এগুলো সম্পূর্ণ বাংলা মুখস্থ করে রাখা। ওকে, তাহলে তোমরা ইজিলি ভালো করবা। তো আমরা একটু দেখি ধাপে ধাপে কিভাবে তোমরা সলভ করতে পারো, এগুলো আমরা বিস্তারিত দেখবো। তো দেখো আমাদের রুলস নাম্বার 1-এ কি আছে, যে মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে বা বাড়তি কিছু বলতে আমরা মূলত মোর ওভার, ফার্দারমোর, অলসো, ইন অ্যাডিশন, বিসাইডস, অ্যাডিশনালি ব্যবহার করি, তাই না? তো আমাদের ব্যাপারটা একটু বোঝার ট্রাই করো। ধরো এটা আমাদের কি একটা প্যাসেজ, তো প্যাসেজের মধ্যে ধরো কোনো একটা ঘটনা বা মূল বিষয় থাকতে পারে, তাই না? এটা কিসে থাকে? সেন্টেন্স দিয়ে। তো ধরো আমাদের কোনো একটা ঘটনার সেন্টেন্স এইভাবে প্রথমে আসে, তো তারপরে আমাদের অতিরিক্ত কিছু বা বাড়তি কিছু যোগ করতে আমরা মূলত মোর ওভার, ফার্দারমোর, অলসো, ইন এডিশন এগুলো ইউজ করতে পারি। তো ধরো তোমাদের এই প্যাসেজের দুইটা অ্যান্সার হবে এখান থেকে। তো তোমাদের যদি ধরো এই কানেক্টর গুলো সম্পূর্ণ মুখস্থ থাকে, যে মোরওভার মানে অধিকন্ত বা এছাড়া, ফার্দারমোর মানে অধিকন্ত বা আরো, দেখো আমরা কিন্তু অর্থগুলো সুন্দরভাবে দিয়ে রাখছি। তো দেখো অর্থগুলো কিন্তু কাছাকাছি সবগুলো সেম অর্থ। অর্থাৎ তোমরা যদি শূন্যস্থানে মোরওভার বসাও এবং কেউ যদি তোমরা ফার্দারমোর বসাও তাহলে দুইজনের কিন্তু কারেক্ট। বা কেউ যদি অলসো বসাও, বা কেউ যদি ইন এডিশন বসাও, বা কেউ যদি বিসাইডস বসাও, তাও তোমাদের কারেক্ট। কিন্তু আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় কোনটা দেখো? মোর ওভার এবং ফার্দারমোর, এই দুইটা আমাদের সব থেকে বেশি ইউজ করা হয়। এবং তোমরা যদি এইগুলো জানো তাহলে ইজিলি কিন্তু সলভ করতে পারবা, ঠিক আছে? তো তোমরা সবগুলো একটু মুখস্থ করে রাখবা যে এই কানেক্টর গুলো আমাদের মূলত অতিরিক্ত কিছু যোগ করতে আমরা ইউজ করি। জাস্ট তোমরা মুখস্থ করে ফেলো এখনই। তো এখন আমরা বোর্ড কোশ্চেন গুলো সলভ করবো। এই কানেক্টর গুলো দিয়ে কিভাবে বোর্ড কোশ্চেন গুলো সলভ করতে হয় এগুলো আমরা দেখবো। তো আমাদের দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, যে ফোর্থলি আ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার। তো প্রথমে বলা হয়েছে যে চতুর্থত একজন শিক্ষকের ভালো বক্তৃতার গুণ থাকতে হবে। তো এইখানে আমাদের মূলত কানেক্টরটা আসছে মানে শূন্যস্থান থেকে এখানে। তারপরে কি আছে দেখো, হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক। অধিকন্ত বা এছাড়াও তার কণ্ঠস্বর স্পষ্ট এবং শৈল্পিক হতে হবে, তাই না? তো এটা আমাদের ঢাকা বোর্ড 2024 আসছিল, অর্থাৎ আমাদের একটা প্যাসেজ আসছিল ঢাকা বোর্ডে, সেটির একটা অংশ আমি এখানে লিখে রাখছি, অর্থাৎ একটা পার্ট। তো এখানে প্রথম সেন্টেন্সটা দেখো কি আছে, যে ফোর্থলি আ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার। তো প্রথমে বলা আছে যে একজন শিক্ষকের ভালো বক্তৃতার গুণ থাকতে হবে, তাই না? তো এর পরবর্তীতে সেন্টেন্সে আরেকটু অতিরিক্ত কিছু যোগ করা হয়েছে, যে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক। তো এটা দেখো এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সের পরে কি অতিরিক্ত যোগ করা হয়েছে না, বাড়তি কিছু বলা হয়েছে না? তো এই জন্য আমরা এখানে কি কি ইউজ করতে পারবো বলো তো? এই জন্য আমরা এখানে মূলত মোর ওভার, আমরা ধরো প্রথম সেন্টেন্সটা মোর ওভার মুখস্থ তোমার থাকতে হবে, মোর ওভার ইউজ করলাম। ধরো এখন তোমাদের দ্বিতীয় আরেকজন স্টুডেন্ট, সে মোর ওভার মনে নাই, সে ধরো ইউজ করলো কোনটা? ফার্দার মোর, ফার্দার মোর এটা ইউজ করলো। এই বানানগুলো ভালো করে দেখো, তোমরা যেটা এখান থেকে ইউজ করবা সেটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে অ্যান্সার করতে হয়। তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে, অ্যাজ এ রেজাল্ট উই ক্যান নট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম। তো এখানে বলা আছে যে অ্যাজ এ রেজাল্ট, এটা আমাদের একটা কানেক্টর, মূলত ফলস্বরূপ আমরা সময় মতো কাজ শেষ করতে পারি না। তারপরে আমাদের একটা গ্যাপ আছে, এরপরে কি আছে দেখো, লেট রাইজিং ফ্রম বেড টেলস আপন আওয়ার হেলথ। অর্থাৎ এছাড়া কি দেরিতে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো এটা আমাদের আসলে দেখো চট্টগ্রাম বোর্ড 23-এ এটা মূলত একটা প্যাসেজের অংশ, তোমাদের একটু বোঝার জন্য আমি এখানে লিখে রাখছি। তো আমাদের প্রথম সেন্টেন্সটা কি ছিল, যে অ্যাজ এ রেজাল্ট উই ক্যান নট ফিনিশ আওয়ার ওয়ার্ক ইন টাইম। তো ফলস্বরূপ আমরা সময় মতো কাজ করতে পারি না, অর্থাৎ এর আগে আরো অনেকগুলো সেন্টেন্স ছিল আমাদের, ঠিক আছে? তোমরা প্যাসেজটা ভালো করে পড়লে বুঝতে পারবা। তো তারপরে কি আছে দেখো, লেট রাইজিং ফ্রম বেড টেলস আপন আওয়ার হেলথ। তো পরবর্তীতে আমাদের আরেকটা সেন্টেন্স অতিরিক্ত যোগ করে বলা হয়েছে যে দেরিতে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাহলে এখানে তোমরা এখন কোন কানেক্টরটা ইউজ করবা? তোমরা এখানে মোর ওভার, ফার্দারমোর অথবা অলসো, ইন এডিশন, বিসাইড, অ্যাডিশনালি যে কোনো একটা ইউজ করতে পারো। ধরো এখানে আমাদের যেহেতু এটা চট্টগ্রাম বোর্ড, ধরো আমরা মোর ওভারটা সব থেকে বেশি যেহেতু ইউজ হয়, আমরা এই কানেক্টরটা বেশি ইউজ করার ট্রাই করবো, ঠিক আছে? আর তোমরা যদি জানো ফার্দারমোর, এটা ইউজ করতে পারবা। শোনো,
অনেকেই জানে যে মোর ওভার ইউজ করতে হয়, কিন্তু অনেকে আবার জানে না যে ফার্দার মোর বা অ্যাডিশনাল ইউজ করা যায়। তো তোমরা যদি ধরো মোর ওভারের জায়গা তুমি ফার্দার মোরটা ইউজ করো, তাহলে টিচারের কাছে কিন্তু তুমি একটু আরো মানে ভালো করতে পারবা, যে না টিচার বুঝতে পারবে তুমি অনেক কিছু জানো, অনেক অতিরিক্ত জানো, ঠিক আছে, অর্থাৎ তুমি অনেক ডিপলি ব্যাপারটা জানো। তো এইটা ধরো প্রুফ করার জন্য তোমরা ফার্দার মোর বা অ্যাডিশনালিও ইউজ করতে পারবে। এই বানানগুলো একটু ভালো করে দেখে নিও, ঠিক আছে। তো তারপরেরটা আমরা একটু দেখি পরবর্তীতে কি হইতে পারে। সো দ্য টিচার্স অ্যাডভাইস দেয়ার স্টুডেন্ট নট টু ওয়েস্ট টাইম। তো আমাদের এখানে সেন্টেন্সটা আছে যে মানে শিক্ষকরা শিক্ষার্থীদের সময় নষ্ট মানে না করার পরামর্শ দেয়, তাই না। তারপরে সেন্টেন্সটা আছে, দেখো কি গ্যাপ আছে, দে অন দ্য স্টুডেন্ট এগেনস্ট দেয়ার অ্যাডিকশন টু সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস অ্যান্ড গেমিং। তো এখানে পরবর্তী সেন্টেন্সে বলা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেমিং এর প্রতি আসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে। তো তোমরা একটু বাংলাটা বোঝা ট্রাই করো যে আমাদের কিভাবে অতিরিক্ত সেন্টেন্স আসছে কিনা। দেখো প্রথম সেন্টেন্সটা কি ছিল, যে তাই শিক্ষকরা শিক্ষার্থীদের সময় নষ্ট না করার পরামর্শ দেন। এছাড়াও আর অতিরিক্ত একটা লাইন যোগ করছে, এবং সেই লাইনটা কি ছিল, যে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গেমিং এর প্রতি আসক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সতর্ক করে কারা, টিচাররা। তো এই জন্য আমাদের দেখো এই সেন্টেন্সের পরে এই সেন্টেন্সটা কি আমাদের বাড়তি কিছু তথ্য যোগ করছে না, যোগ করছে। এই জন্য আমরা এখানে কি করতে পারি, মোর ওভার, ফার্দার মোর, অ্যাডিশনালি এগুলো ইউজ করতে পারি। এটা আমাদের দেখো ময়মনসিংহ বোর্ড 2023 আসছিল। তো এখানে আমরা কি মোর ওভারটা ইউজ করতে পারি। ওকে, তো আশা করি তোমরা রুলস নাম্বার 1 বুঝতে পারছো। এইটা ভালো করার মেন উপায় হলো আমাদের এই যে অর্থটা আছে এটা আমাদের বুঝতে হবে, এবং প্রত্যেকটা কানেক্টরে বাংলা ইন্ডিভিজুয়াল অর্থ মানে মুখস্থ করতে হবে। আমি এখানে তোমাদের সবকিছু একই প্যাটার্নে রাখছি, কারণ যাতে তোমাদের মানে এলোমেলো রাখলে তোমরা যাতে বুঝতে না পারো, এই জন্য আমরা এখানে বোঝার সুবিধার্থে এইভাবে রাখা হয়েছে, ঠিক আছে। তো তারপরে দেখো রুলস নাম্বার 2, এটা সব অনেক গুরুত্বপূর্ণ এই রুলসটা। তো দেখো এখানে কি আছে, যে আগের কোনো বিষয় বা ঘটনার সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত বা আরো গুরুত্বপূর্ণ কিছু বোঝাইতে আমাদের মূলত হাউ এভার ইউজ করতে হয়। তো প্রথমটা ছিল যে মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে আমরা মূলত এই কানেক্টরগুলো ইউজ করি। পরবর্তীতে আমরা দেখলাম যে আগের কোনো বিষয় বা ঘটনার সাপেক্ষে কিছুটা বা পুরোপুরি বিপরীত মানে একটু বিপরীত হতে পারে, তো আরো গুরুত্বপূর্ণ কিছু বোঝাইতে আমাদের মূলত হাউ এভার এই একটা কানেক্টর আমরা ইউজ করি, ঠিক আছে। হাউ এভার মানে কি যাই হোক। তো দেখো মোর ওভার মানে কি এছাড়া বৌদিকন্ত, আর হাউএভার মানে কি যাই হোক। তো এই ওয়ার্ডগুলো কিন্তু অনেকে ভাষায় ফেলে, তোমরা জাস্ট এখান থেকে কম্পেয়ার করে পড়বা, ঠিক আছে। এই জন্য আমি রুলসগুলো দেখো একই সারিতে দিয়ে রাখছি, যাতে তোমরা কম্পেয়ার করতে পারো কোনটা কিভাবে আসে। তো এখানে আমাদের হাউএভার মানে কি যাই হোক। তো আমরা এখন বোর্ড কোশ্চেনটা সলভ করি, যে কিভাবে সলভ করতে হয় একটু দেখো। সো আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্টাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। তো এখানে বলা হয়েছে যে ভোরে ওঠা আমাদের প্রকৃতির বিস্ময়কর জগতের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের দিকে নিয়ে যায়, অর্থাৎ সকালে ওঠা খুবই ভালো একটা বিষয়, তাই না। তো এই কথাটা আমাদের সেন্টেন্স আছে, এটা আমাদের মূলত চট্টগ্রাম বোর্ড 23 আসছিল আর কি। তো তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে, ইফ উই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উই উইল সাফার এ লট। তো এখানে বলা হয়েছে যে আমরা যদি সকালে ঘুম থেকে না উঠি আমাদের অনেক কষ্ট ভোগ করতে হয়। তো একটু ব্যাপারটা বোঝার ট্রাই করো। দেখো এখানে কি আছে, যে এখানে আর্লি রাইজিং নিয়ে কথা বলা হয়েছে, যে আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্টাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। এরপরে দেখো ঘটনার পুরোপুরি পুরোপুরি না, অর্থাৎ কিছুটা বিপরীত বা পুরোপুরি বিপরীত বোঝাইছে কি, দেখো যে ইফ উই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উই উইল সাফার এ লট। তো এখানে দেখো কিছুটা আমাদের বিপরীত শব্দ বোঝাইছে, অর্থাৎ বিপরীত কিছু একটা মিনিং দিচ্ছে, যে সকালে ওঠা ভালো, কিন্তু যদি আমরা সকালে না উঠি তাহলে আমরা কষ্ট ভোগ করবো। তো এই জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা এখানে ইউজ করতে পারি হাউ এভার। ওকে, আমরা এখানে হাউ এভারটা ইউজ করতে পারি। তো আমরা পুরো সেন্টেন্সটা এইভাবে বলতে পারি যে সো আর্লি রাইজিং টেক্স আস টু ক্লোজ কন্টাক্ট উইথ ওয়ান্ডারফুল ওয়ার্ল্ড অফ নেচার। তারপরে আমাদের গ্যাপ আছে হাউএভার ইফ ইউ ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং উই উইল সাফার এ লট। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপর সেন্টেন্সটা দেখো কি আছে, মোর ওভার হি সামটাইমস অ্যাডভাইস দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড। তারপর আমাদের গ্যাপ আছে দ্য অ্যান্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার। এটা আমাদের ঢাকা বোর্ড 2022 আসছিল, অর্থাৎ আমাদের পিঁপড়া এবং ফড়িং এর একটা ঘটনা এখানে ছিল। তো ঘটনা আমাদের প্রথমে একটা কানেক্টর ইউজ করছিলাম এখানে, যে মোর ওভার তাছাড়া বা অধিকন্ত সে মাঝে মাঝে পিঁপড়াকে এত পরিশ্রম না করার পরামর্শ দিত। কে দিত, মূলত মানে গ্রাসহপার, এই যে ফড়িংটা ছিল, এই ফড়িংটা পিঁপড়াকে মানে বেশি কাজ করতে মানে নিরুৎসাহিত করতো। এরপরে সেন্টেন্সটা আছে কি, দ্য অ্যান্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার, অর্থাৎ এই কথায় পিঁপড়া কোনো মানে কর্ণপাত করতো না। তো দেখো এইখানে কি একটা আমাদের আগের একটা বিষয় বা ঘটনা আছে, এবং তার সাপেক্ষে কি এইটা একটা মানে একটু বিপরীত কিছু বোঝাইছে, যে পিঁপড়াকে পরিশ্রম না করার পরামর্শ দিত, কিন্তু পিঁপড়া কি শুনতো না তার কথা, তার মানে একটু বিপরীত এখানে বোঝাইছে। এই জন্য আমরা বলতে পারি যে যাই হোক পিঁপড়া ফড়িং এর কথায় কর্ণপাত করতো না। এই জন্য আমরা বলতে পারবো যে মোর ওভার হি সামটাইমস অ্যাডভাইস দ্য অ্যান্ট নট টু ওয়ার্ক সো হার্ড। হাউএভার এখানে আমরা হাউএভার দিতে পারবো, তাই না। However,
দ্য অ্যান্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার। এটা আমাদের ঢাকা বোর্ড 22 আসছিল আর কি। তো তারপরে দেখো আমাদের আরেকটা কোশ্চেন আছে, ইন 1971 ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড স্টার্টেড ইটস জার্নি অ্যাজ আ ফ্রি নেশন। তো এটা মূলত আমাদের বাংলাদেশের কথা বলেছি, 1971 সালে এটা আমাদের স্বাধীনতা লাভ করে এবং নতুন একটা জাতি হিসেবে যাত্রা শুরু করে, তাই না? এখানে বলা হয়েছে যে 1971 সালে এটি স্বাধীন হয় এবং এটি জাতি হিসেবে যাত্রা শুরু করে। ওকে, তো এরপরে কি আছে দেখো, গ্যাপ আছে, দ্য জার্নি ওয়াজ নট স্মুথ অ্যাট অল। তো দেখো একটু তোমরা নেগেটিভ কিন্তু পাইছো, যে প্রথমে বলা হয়েছে যে 1971 সালে এটি স্বাধীন হয় এবং স্বাধীন জাতি হিসেবে যাত্রা শুরু করে, এরপরেই বলা হয়েছে যে এই যাত্রা মোটেও মসৃণ ছিল না। তার মানে কি, এখানে দেখো ঘটনা একটা বিপরীত কিছু বোঝাইছে, এই জন্য আমরা এখানে কি ইউজ করবো, হাউ এভার ইউজ করবো। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সারটা হবে কি তাহলে, হাউ এভার। হাউ এভার সেম, এটা জাস্ট মুখস্থ করে ফেলো বানানটা কিভাবে করতে হয়। তো এটা ছিল আমাদের রুলস নাম্বার 2। তারপরে কি আছে দেখো, রুলস নাম্বার 3। তো 3-এ কি আছে দেখো, কোনো কিছুর উপর জোর বা গুরুত্ব দিতে আমাদের মূলত অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট বা ইনডিড ব্যবহার করা হয়। এটা বাংলা অর্থটা আমরা একটু দেখে ফেলি। অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে আসলেই বা প্রকৃতপক্ষে, সেম অর্থ আর কি, ইনডিড মানে কি প্রকৃতপক্ষে। জাস্ট তোমরা এই 3টে কানেক্টর আমরা কখন ইউজ করি, যখন কোনো কিছুর উপর জোর বা গুরুত্ব দিতে, ঠিক আছে, জোর বা গুরুত্ব দিতে আমরা মূলত এই 3টে কানেক্টর ইউজ করি। তো তোমরা জাস্ট মুখস্থ করে ফেলো এটা সুন্দরভাবে। তো আমরা একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করি, দেখি কি আছে। সো দ্য গ্রেট বুকস আর দোজ হুইচ হ্যাভ পাসড দ্য টেস্ট অফ টাইম। তো এর মানে কি, যে সুতরাং মহান গ্রন্থ হলো সেই সব গ্রন্থ যেগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বা অবতীর্ণ হয়েছে। অর্থাৎ সো দ্য গ্রেট বুকস আর দোজ হু হ্যাভ পাসড দ্য টেস্ট অফ টাইম। তো এরপরের সেন্টেন্সটা আমাদের কি আছে, ড্যাশ দ্য আপিল অফ আ গ্রেট বুক ডাজ নট ডিক্রিজ। তো পরবর্তী সেন্টেন্সে আর একটু জোর বা গুরুত্ব দিতে বলা হয়েছে, যে প্রকৃতপক্ষে বা আসলেই মহান বইয়ের আবেদন কমে না, বা মানে এর গুরুত্ব কমে না, এরকম একটা আমাদের অর্থ দিছে। তো তোমরা এখান থেকে বুঝতে পারলা যে জোর বা গুরুত্ব দিতে আমাদের মূলত অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট বা ইনডিড ইউজ করা হয়। তো ধরো তুমি ইউজ করলা এখানে কি, ইনডিড ইউজ করলা, ওকে, ইনডিড। এবং ধরো তোমার এক ফ্রেন্ড ইউজ করলো কি, অ্যাকচুয়ালি। তো দুইজনেরই কিন্তু আমাদের কারেক্ট হবে, তাই না? তোমরা সবাই জানো যে এই কানেক্টর গুলা আমরা মূলত জোর বা গুরুত্ব দিতে ব্যবহার করি। তো এখানে কিন্তু এক বা একাধিক আনসার হইতে পারে, এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। তো তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে, তো অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। তো এখানে প্রথমে বলা আছে যে তাই আমাদের সকলের উচিত সময়ের সর্বোত্তম ব্যবহার করা। এরপরে দেখো পরের সেন্টেন্সটা কি আছে, প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কে টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। এটা আমাদের মূলত ময়মনসিংহ বোর্ড 23 আসছিল স্টুডেন্ট লাইফ নিয়ে আর কি। তো পরবর্তীতে বলা আছে যে সঠিক সময় ব্যবস্থাপনায় ছাত্র জীবনের সাফল্যের চাবিকাঠি। তো দেখো প্রথমে বলা আছে যে অল অফ আস শুড মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, এরপরে বলা আছে যে প্রপার টাইম ম্যানেজমেন্ট ইজ দ্য কে টু সাকসেস ইন স্টুডেন্ট লাইফ। তো দেখো এই পরের সেন্টেন্সে এই সেন্টেন্সটা আসছে কি, জোর দিছে না যে এই ছাত্র জীবনের সঠিক সময় ব্যবস্থাপনায় কি সাফল্যের চাবিকাঠি, এটা আমাদের জোর বা গুরুত্ব দিছে, আরো গুরুত্ব দিছে। দেখো এখানে কিন্তু ওইরকম তোমাদের মানে আগের ঘটনার সাথে বিপরীত কিছু বোঝায় নাই, তারপরে অতিরিক্ত কিছু বোঝায় নাই, এটা মূলত জোর দিয়ে বোঝাইছে। জোর দেওয়া বোঝানোর জন্য আমাদের মূলত ইনডিড বা ইনফ্যাক্ট ইউজ করতে হয়। এই জন্য আমাদের অ্যান্সারটা এখানে ইনডিড, অ্যাকচুয়ালি বা ইনফ্যাক্ট, যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো। ওকে, আমরা ধরো অ্যাকচুয়ালি এখানে ইউজ করতে পারি। তো এটা ছিল আমাদের কারেক্ট অ্যান্সার। তো তারপরে দেখে আমাদের 4 নম্বরে কি আছে, আগের কোনো কারণ উল্লেখ থাকলে সেই কারণের প্রভাব বা ফল বোঝাইতে আমাদের মূলত অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, সো, দেয়ারফর, হিন্স, ফর দিস রিজন, এগুলো আমাদের মূলত ইউজ করতে হয়। তো এখানে কি বলা আছে যে আগের কোনো কারণ উল্লেখ থাকলে, অর্থাৎ এখানে একটা কারণ উল্লেখ থাকবে সেন্টেন্সের মধ্যে অর্থাৎ প্যাসেজের মধ্যে, এবং সেই কারণের একটা প্রভাব বা ফলাফল থাকবে, সলিউশন থাকবে, তাহলে আমরা কি ইউজ করব, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি। অর্থাৎ এখানে যদি আমাদের ধরো একটা ফলাফল, একদম একটা সলিউশন দেখায়, তাহলে তোমরা কি ইউজ করবা, অ্যাজ এ রেজাল্ট ইউজ করবা অথবা কনসিকুয়েন্টলি ইউজ করবা। এবং আরো ধরো যদি কোনো একটা এরকম ফলাফল বা প্রভাব বোঝায়, তাহলে তোমরা মানে ওই সেন্টেন্সে একটা সমাপ্তি বোঝাইতে, তাই বা সুতরাং এরকম অর্থ বোঝাইতে আমাদের সো বা দেয়ারফর ইউজ করতে হবে। বা ধরো এখানে একটা কারণ থাকতে পারে, তো তোমরা হিন্স ইউজ করতে পারো, যে এই কারণে বা এই জন্য, ফর দিস রিজন, অর্থাৎ এই কারণে বা এই জন্য, সেম অর্থ দেয় কিন্তু। তো এইগুলো আমাদের মূলত একই টাইপ কানেক্টর, তোমরা জাস্ট অর্থ অনুসারে তোমাদের যে কোনো একটা কানেক্টর ইউজ করতে হবে, ভালো করে বুঝে আর কি, কনটেক্সটটা দেখে দেখে। তো এখানে আমরা একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেখি কি আছে। ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং। তো আমাদের প্রথম সেন্টেন্সটা হলো বিভিন্ন শিক্ষার্থীর শেখার বিভিন্ন উপায় আছে, তাই না? তারপরে আমাদের একটা গ্যাপ আছে, দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্ট বাই স্টাডিং দেয়ার সাইকোলজি। অর্থাৎ এখানে বলা আছে দ্য টিচার, অর্থাৎ টিচারের প্রয়োজন কি, শিক্ষাদান করা, মানে স্টুডেন্টের মনস্তাত্ত্বিক বিষয়গুলো অধ্যয়ন করেই তাদের শিক্ষাদান করা উচিত, তাই না? তো এখানে দেখো এখানে কি হয়েছে, এখানে আমাদের প্রথমে ঢাকা বোর্ড 24 আর কি কোশ্চেনটা আসছিল। প্রথমে বলা হয়েছে যে ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েস অফ লার্নিং, অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে প্রথমে একটা মানে একটা কারণ ছিল
সো এই কারণটার একটা মানে পরবর্তীতে একটা মানে প্রভাব আছে বা ফল আছে, সেটা কি যে তাই বা সুতরাং এই জন্য আমাদের কি করতে হবে, শিক্ষকদেরকে তার শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক অধ্যয়ন শিখে তাদের শেখাইতে হবে, এই বিষয়টা আর কি আসছে এখানে। এই জন্য আমরা এখানে মূলত অ্যাজ এ রেজাল্ট এটা সরাসরি ইউজ না করে আমরা সো বা দেয়ারফরটা এখানে ইউজ করতে পারি। এবং তোমাদের একটু বলে রাখি, সো বা দেয়ারফর তোমরা দেখবা এইটা মূলত আমাদের সেন্টেন্সের শেষের দিকে ইউজ করা হয়। ওকে, এই শেষের দিকে আমাদের মূলত অ্যান্সার গুলো হয়ে থাকে। তো তারপরে সেন্টেন্সটা দেখো কি আছে, দ্য সারফেস অফ দ্য আর্থ ওয়েন্ট আন্ডার দ্য স্নো কভার। তো প্রথম সেন্টেন্সটা আছে যে পৃথিবীর উপরিভাগ তুষারে আচ্ছাদিত হয়ে গেল। এরপর আমাদের গ্যাপ আছে, দ্য গ্রাসহপার কুড নট ফাইন্ড এনি ফুড। তো এই কারণে বা এই জন্য ফড়িং কোনো খাবার খুঁজে পেল না। তো দেখো এইখানে কি, এইখানে এই একটা কি কারণ ছিল, দেখো কারণটা হলো যে তুষারে যেহেতু ঢেকে গেছে, তো এটা একটা ফল হয়েছে, মানে একটা প্রভাব আসছে। প্রভাবটা কি যে এই জন্য সে কোনো খাবার খুঁজে পেল না। তার মানে এখানে তোমরা কি ইউজ করতে পারো, এখানে তোমরা ফর দিস রেজন, এই কারণে, বা হিন্স বা সো দেয়ারফর, এখান থেকে তোমরা এই তিনটা যে কোনো একটা ইউজ করলে এখান থেকে অ্যান্সার হবে আশা করি। ওকে, তো তারপরে সেন্সটা কি আছে দেখো, মোর ওভার, অধিকন্ত বা এছাড়া, লেট রাইজিং ফ্রম বেড টেলস আপন আওয়ার হেলথ। অর্থাৎ এখানে কি বলছে যে দেরিতে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপর সেন্সটা কি আছে, উই ক্যান নেভার এনজয় দ্য ফ্রেশনেস অফ নেচার। তাই আমরা কখনোই প্রকৃতির সতেজতা উপভোগ করতে পারি না। তো তোমরা একটু বোঝার ট্রাই করো যে প্রথম সেন্সটা কি আছে, যে লেট রাইজিং ফ্রম বেড টেলস আপন আওয়ার হেলথ। তো প্রথম সেন্সটা আছে যে দেরিতে ওঠা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তার মানে কি এটা একটা আমাদের কারণ। তো এই কারণের প্রভাবে কি হয়, এই কারণের প্রভাবে আমরা মূলত সতেজতা, অর্থাৎ আমাদের প্রকৃতির যে সতেজতা সেটা আমরা উপভোগ করতে পারি না। তো এই জন্য তোমরা এখানে সো বা দেয়ারফর ইউজ করতে পারো। ঠিক আছে, এখানে একটা প্রভাব বোঝা আছে, তো এই জন্য তোমরা সো বা দেয়ারফর ইউজ করতে পারো, দেয়ারফর ইউজ করতে পারো। এবং একটা বিষয় দেখো তোমরা, এখানে যদি সেন্টেন্সটা শুরু হয়, দেখো মানে ফুল স্টপের পর শুরু হলে আমাদের এই দেয়ারটা বড় হতে দিবা, সোটা এসটা বড় হতে দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, এই বিষয়টা তোমরা মেক শিওর হবা। তো তারপরে দেখো আমাদের 5 নাম্বার কি আছে, আগের কোনো বিষয় বা ঘটনার বিপরীত কিছু বোঝালে তখন আমাদের কি অন দা আদার হ্যান্ড, অন দা কন্ট্রারি, ইনস্টেড অথবা মেনওয়াইল ইউজ করতে হয়। এটা হলো কি সম্পূর্ণ বিপরীত হয়, অর্থাৎ একদম দেখবা বিপরীত একটা কিছু বোঝায়, তখন আমরা কি ইউজ করি, অন দা আদার হ্যান্ড। এটা তোমরা সবাই জানো, এটা অনেক বহুল ব্যবহৃত একটা কানেক্টর আমাদের। অন দা আদার হ্যান্ড মানে কি পক্ষান্তরে বা অপর দিকে। অন দা কন্ট্রারি এটার অর্থ কি মানে পক্ষান্তরে, ইনস্টেড মানে কি অন্যদিকে বা বিপরীতে। আমাদের সব থেকে বেশি ব্যবহৃত হয় অন দা আদার হ্যান্ড। ঠিক আছে, এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়। তো বাকি এইগুলো তোমরা একটু জেনে রাখবা, তাহলে মানে তোমাদের বুঝতে সুবিধা হবে। মেনু হলে মানে কি এদিকে, বা আদারওয়াইজ মানে কি অন্যথায়। সব থেকে বেশি ব্যবহার করা হয় এইটা। তোমরা যদি ধরো এরকম কিছু পাও, তাহলে অন দা আদার হ্যান্ডে বেশি ইউজ করা ট্রাই করবা, যেহেতু এটা সব স্যাররা জানে। তো দেখো আমাদের বোর্ড কোশ্চেন গুলো কিভাবে সলভ করতে পারি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, আ বিগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। তো এটা আমাদের মতো ঢাকা বোর্ড 23-এর একটা কোশ্চেন। এখানে কি আছে যে উদাহরণস্বরূপ একজন ভিক্ষুক মাত্র 10 টাকায় কি হয়, মানে কন্টেন্টেড মানে কি মানে সন্তুষ্টি হয়, 10 টাকায় সে সন্তুষ্ট হইতে পারে। তারপরে সেন্টেন্স দেখো কি আছে, আ ওয়েলথি পারসন মে বি ডিসস্যাটিসফাইড ইভেন আফটার গেটিং 1 মিলিয়ন টাকা। তো পরবর্তী সেন্টেন্সে বলা হয়েছে যে 10 লক্ষ টাকা পেয়েও একজন ধনী ব্যক্তি অসন্তুষ্ট থাকতে পারে। তো দেখো ব্যাপারটা এখানে আগের কোনো একটা বিষয় এবং সেই ঘটনা কি বিপরীত বোঝাইছে না, যে একটা মানে ভিক্ষুক সে 10 টাকা সন্তুষ্ট হইতে পারে, কিন্তু একজন ধনী ব্যক্তি 10 লক্ষ টাকা পেয়েও কিন্তু সে সন্তুষ্ট হতে পারবে না। তো এই জন্য এখানে আমাদের কি ইউজ করতে পারবো, এখানে তোমরা অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি ইউজ করতে পারবো, যে কোনো একটা ইউজ করলে হবে আশা করি। বা মেন হোয়াইল ইউজ করতে পারো, আদার ইউজ করতে পারো। সব থেকে বেশি ব্যবহৃত হয় আমাদের মতো অন দা আদার হ্যান্ড, এটা ইউজ করলে বেশি ভালো হবে। ওকে, তারপর সেন্সটা দেখো কি আছে, হাউএভার যাই হোক, দ্য অ্যান্ট পেইড নো হিট টু দ্য গ্রাসহপার। তো আমাদের বাংলা অর্থটা হলো যে যাই হোক পিঁপড়া ফড়িং এর কথায় কর্ণপাত করতো না। এরপর সেন্সে দেখো কি আছে, হি কন্টিনিউড টু ওয়ার্ক হার্ড গ্যাদারিং ফুড ফর দ্য কামিং উইন্টার। তো এখানে বলা আছে যে এর বিপরীতে সে আসন্ন শীতের জন্য খাদ্য সংগ্রহের জন্য কঠোর পরিশ্রম করতেছিল বা করতে থাকে। তো এখানে একটু বোঝার ট্রাই করো। প্রথম সেন্সটা আছে যে পিঁপড়া ফড়িং এর কথা কর্ণপাত করতো না, তো কর্ণপাত না করে সে বিপরীতে কি করতো, সে কঠোর পরিশ্রম করতো। তার মানে কি এখানে একটা কি বিপরীত কিছু বোঝাইছে। এই জন্য তোমরা এখানে কি ইউজ করতে পারবো, অন দা আদার হ্যান্ড অথবা অন দা কন্ট্রারি ইউজ করতে পারবো। ওকে, তো তারপরে দেখো আমাদের রুলস নাম্বার 6 কি আছে, উদাহরণ দেওয়ার জন্য আমাদের মূলত ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স অথবা সাচ এস ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যখন উদাহরণ দিব তখন আমরা কি ইউজ করি, ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স অথবা সাচ এস ইউজ করি। তো ধরো তোমরা একজন জানো যে ফর এক্সাম্পল ইউজ করা হয়, ধরো তুমি ইউজ করলা কি ফর ইনস্ট্যান্স।
তো এটা ইউজ করলে কিন্তু স্যার বুঝবে যে তুমি এই ব্যাপারটা সুন্দর করে বুঝতে পারছো, ঠিক আছে? এই জন্য আমাদের এই প্রত্যেকটা বিষয় ভালো করে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো এখন আমরা বোর্ড কোশ্চেনগুলো একটু সলভ করে দেখি কি আছে। হাউএভার, যাই হোক, কন্টেন্টমেন্ট ভ্যারিজ ফ্রম পারসন টু পারসন। তো এখানে বলা হয়েছে যে কন্টেন্টমেন্ট মানে কি, তৃপ্তি বা সন্তুষ্টি মূলত ব্যক্তিভেদে কি হয়, পরিবর্তিত হয়। তো পরবর্তীতে আমাদের গ্যাপ আছে, তারপরে বলা হয়েছে যে আ বেগার মে বি কন্টেন্টেড উইথ অনলি 10 টাকা। তো এখানে বলা হয়েছে যে উদাহরণস্বরূপ একজন ভিক্ষুক মাত্র 10 টাকা কি হয়, সন্তুষ্ট হতে পারে। তো এই জন্য আমরা এখানে কি ইউজ করতে পারি, আমরা ধরো এখানে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্ট আমরা যে কোনো একটা ইউজ করতে পারি। তোমরা যদি ধরো ফর এক্সাম্পল এর পরিবর্তে ফর ইনস্ট্যান্ট জানো তাহলে এটা ইউজ করবা, স্বাভাবিক। তো তারপরটা দেখি আমাদের কি আছে। ফার্দারমোর, অধিকন্ত, দে নেভার আইডল অ্যাওয়ে দেয়ার লেজার টাইম। তো এখানে বলা হচ্ছে অধিকন্ত বা এছাড়া তারা তাদের অবসর সময় কখনোই অলসভাবে কাটায় না। তো তারপরে কি আছে দেখো, ইট ইজ সিন দ্যাট সাম পিপুল লাভ টু গো ফর ট্রাভেলিং। তো এখানে বলা আছে যে এটি দেখা যায় যে কিছু লোক মানে পছন্দ করে ভ্রমণ করা। সাম এনজয় সাইট সিং ইন ডিফারেন্ট প্লেসেস, অর্থাৎ কিছু মানুষ পছন্দ করে দর্শনীয় স্থান উপভোগ করতে, তাই না? তো দেখো এখানে প্রথমে বলা আছে যে তারা তাদের অবসর সময় কখনোই অলসভাবে কাটায় না। তারপর আমরা বলতে পারি যে উদাহরণস্বরূপ এটি দেখা যায় যে, দেখো এখানে বলা আছে যে ইট ইজ সিন দ্যাট, এই যে এখানে কয়েকটা বিষয় বলা আছে যে কিছু লোক ভ্রমণ করতে পছন্দ করে, আবার কিছু লোক দর্শনীয় স্থান উপভোগ করতে পছন্দ করে। তো তার মানে এখানে তোমরা ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্ট অথবা সাসের যে কোনো একটা ইউজ করতে পারো। তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। তারপরে দেখো আমাদের 7 নম্বরে কি আছে। তো তারপরে দেখো রুলস নাম্বার 7, রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু, হু ইজ, দ্যাট, হোয়াট, হোয়াই, হোয়ার, হোয়েন। এইগুলো মূলত দেখো আমাদের সাব অর্ডিনেট কনজাংশন হিসেবে বসে দুটি পৃথক সেন্টেন্সকে একটি সেন্টেন্সে পরিণত করে, তাই না? তো দেখো আমাদের ব্যবহারটা কি, হু ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, হুইজ বা দ্যাট বস্তুর জন্য ব্যবহৃত হয়, আবার দ্যাটটা যে কোনো ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, হোয়ার বসে কিসের জন্য, স্থানের ক্ষেত্রে, হোয়েন কি সময়ের ক্ষেত্রে। তো আমরা একটু এক্সাম্পল গুলো দেখে ফেলি শর্টকাটে। দ্য টিচার হু ইন্সপায়ার মি দ্য মোস্ট ওয়াজ মিস্টার এক্স। তো এখানে দ্য টিচার হলো ব্যক্তি, এই জন্য এখানে আমরা হু ব্যবহার করছি। তারপরে দেখো কি আছে, দ্য বুক which I brought from the library was fascinating। তো এখানে দ্য বুক হলো বস্তু, এই জন্য আমরা এখানে হুইচ ব্যবহার করতে পারি, ঠিক আছে? তো তারপরে কি আছে দেখো, হোয়ার, দ্য টাউন ওয়ার আই গ্রো আপ ইজ ভেরি স্মল। এখানে ওয়ারটা আমরা কেন ইউজ করছি, কারণ এখানে দ্য টাউন হলো একটা স্থানের নাম বা একটা মানে শহর, এই জন্য আমরা এখানে ওয়ার ব্যবহার করছি। আর হোয়েন কেন, আই রিমেম্বার দ্য ডে হোয়েন উই ফার্স্ট মিট। তো এখানে মানে কখন আমরা মিট করছি এটাকে একটা সময়কে নির্দেশ করছি, এই জন্য আমরা এখানে হোয়েন ইউজ করছি। দ্যাটস ইট। তোমরা যদি এটা সুন্দরভাবে বুঝতে পারো তাহলে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবা। তো আমরা এখন একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করি। এই পার্ট টিচার থিংস ড্যাশ হি নোস এভরিথিং, অর্থাৎ একজন টিচার যদি মনে করেন যে সে সবকিছু জানে, হি কান বি আ গুড টিচার, তাহলে সে একজন ভালো টিচার হতে পারবে না। তো দেখো এই পার্ট টিচার থিংস, এখানে আর টিচার হলো সাবজেক্ট, থিংসটা হলো কি আমাদের ভার্ব। এরপরে দেখো হিটা আবার কি আছে, সাবজেক্ট। এরপরে নোসটা হলো আমাদের ভার্ব। তার মানে দেখো এই যে কি দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য, অর্থাৎ আমাদের দুইটি পৃথক সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমার মতে এগুলো ইউজ করি, তাই না, রিলেটিভ প্রোনাউন গুলো। তাহলে এখানে কি একটা রিলেটিভ প্রোনাউন বসবে, তোমরা বুঝতে পারতেছো? তো এখানে দেখো থিংস আছে, ভার্ব আছে, কিন্তু এখানে কোনো এরকম মানে ব্যক্তি বা বস্তু কিছু নাই, তাহলে আমরা কি ইউজ করতে পারবো, তাহলে আমরা দ্যাট ইউজ করতে পারবো। অর্থাৎ দ্যাট মানেও কিন্তু যে বা যা অর্থে বা যার অর্থে ব্যবহৃত হয়। আমরা বলতে পারবো ইফ আ টিচার থিংস দ্যাট, এই যে দেখো যে অর্থে ব্যবহৃত হয়েছে, যে যদি একজন শিক্ষক মনে করেন যে দ্যাট হি নোস এভরিথিং, অর্থাৎ তিনি সব জানেন, হি কান বি আ গুড টিচার, তাহলে তিনি ভালো শিক্ষক হতে পারবেন না। তো এটা হলো আমাদের মূলত কারেক্ট আনসার। তারপরে দেখো কি আছে, আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট। তো ভোরে ওঠা হলো সেরা অভ্যাসগুলোর মধ্যে একটি। আমাদের পরে গ্যাপ আছে, আ ম্যান ক্যান পসেস, অর্থাৎ যার অধিকারী একজন মানুষ হতে পারে। তো এখানে দেখো আর্লি রাইজিং হলো সাবজেক্ট, ইজটা হলো আমাদের ভার্ব, তাই না? তারপরে দেখো আ ম্যানটা হলো সাবজেক্ট, তারপরে ক্যান পসেস এটা আমাদের ভার্ব ফ্রেজ, তাই না? তো এইখানে দেখো এই যে দুইটা অংশ, তাই না, দুইটা পৃথক সেন্টেন্সকে আমরা একটা সেন্টেন্সে রূপান্তরিত করার জন্য আমাদের মূলত রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হবে। তো এখন এখানে কোনটা আমরা ইউজ করতে পারি, দেখো আর্লি রাইজিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট হ্যাবিট, এখানে আমরা মূলত দ্যাট ইউজ করতে পারি, যেহেতু এখানে মানুষের সাথে সম্পর্কিত, এই জন্য আমরা এখানে দ্যাট ইউজ করতে পারি, যে দ্যাট যার অধিকারী আ ম্যান ক্যান পসেস, অর্থাৎ যার অধিকারী একজন মানুষ হতে পারে। তো তারপরে দেখো আমাদের কি আছে, হেলথ ড্যাশ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, অর্থাৎ স্বাস্থ্য যা সকল সুখের মূল, ক্যান বি এনজয়েড টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি অ্যান্ড মাইন্ড। তো এখানে বলা আছে যে উপভোগ করতে হয় শরীর ও মনের পর্যাপ্ত যত্ন নিয়ে। এরপর আছে কি দেখো, পিপুল ড্যাশ আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস অ্যান্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস ক্যান নট এনজয় গুড হেলথ। এখানে বলা আছে যে মানুষ যারা সবসময় মানসিক চাপের মধ্যে থাকে এবং দুশ্চিন্তা ভোগে তারা মানে সুস্বাস্থ্য উপভোগ করতে পারে না।
তো আমাদের প্রথম সেন্টেন্সটা আগে সলভ করি। দেখো এখানে হেলথ হলো সাবজেক্ট, তাই না, একটা সাবজেক্ট, এখানে ইসটা হলো ভার্ব আছে। তারপরে দেখো ক্যান বি এনজয়েড, এটা ভিপি ভার্ব ফ্রেজ। তো আমাদের যদি এরকম থাকে তাহলে আমাদের কি করতে হয়, আমাদের একটা রিলেটিভ প্রোনাউন ইউজ করতে হয়। তাহলে এখানে হেলথ যেহেতু আমাদের মানে তোমরা বস্তুর মধ্যে ফেলাইতে পারো, এখানে আমরা হুইজ বসাইতে পারি, ঠিক আছে। হেলথ দ্যাট ইজ দিলে না দিয়ে আমরা হুইজ বসাই, এখানে ভালো হয় হেলথ। তোমরা পুরো সেন্টেন্সটা এভাবে বলতে পারি যে হেলথ হুইচ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস ক্যান বি এনজয়েড টেকিং অ্যাডিকুয়েট কেয়ার অফ বডি এন্ড মাইন্ড। তো তারপরে দেখো কি আছে, পিপল, পিপল ড্যাশ আর। তো এখানে আমরা জানি যে মানে ব্যক্তির জন্য কি হয়, হু হয়। পিপল হু আর অলওয়েজ আন্ডার মেন্টাল স্ট্রেস এন্ড সাফার ফ্রম অ্যাংজাইটিস ক্যান নট এনজয় গুড হেলথ। এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার ছিল। তো তারপরে দেখো আমাদের 8 নাম্বার কি আছে। তো আমাদের রুলস নাম্বার 8 এ কি আছে দেখো, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কিছু স্পেশাল কানেক্টর। তো দেখো both ডট ডট এন্ড, তারপর কি আছে either ডট ডট অর, neither ডট ডট নট, তারপর কি আছে নট অনলি বাট অলসো। তো এইটা একটু বোঝার আছে এখানে, সুন্দরভাবে আজকে আমি সুন্দরভাবে বুঝাই দিই। দেখো কি আছে এক্সাম্পল গুলা, both regular exercise and a balanced diet are essential for good health। অর্থাৎ এখানে প্রথম সেন্টেন্সটা আমাদের হলো both ডট ডট এন্ড ইউজ করছি। কেন ইউজ করছি, উভয়, কারণ ভালো স্বাস্থ্যের জন্য আমাদের এক্সারসাইজও দরকার, আবার ব্যালেন্স ডায়েটও দরকার। এই জন্য আমাদের যদি ধরো এখানে গ্যাপ থাকতো বা এখানে গ্যাপ থাকতো তাহলে আমরা বট ডট ডট এন্ড বসাইতাম, ঠিক আছে। অর্থাৎ আমাদের যখন দুইটাই প্রয়োজন, অর্থাৎ এখানে দুটি প্রয়োজন, দুটি প্রয়োজন, দুটি নিড, হ্যাঁ, তখন আমরা কি ইউজ করব, বট মানে বট ডট ডট এন্ড ইউজ করব। এরপরের সেন্টেন্সে দেখো কি আছে, ইউ ক্যান আইদার টেক দ্য বাস অর ওয়াক টু ওয়াক। তো এখানে দেখো অপশনটা একটু বোঝার ট্রাই করো। ধরো তুমি এখানে একটা বাসে যাবা, ঠিক আছে, এটা হলো আমাদের ধরো একটা বাস, তুমি বাসে যাবা এবং হেঁটে যাবা। ধরো এখানে দুইটা রাস্তা আছে, ওকে, ধরো এইটা হলো তুমি এখানে দুই দিক থেকে যাইতে পারবা। তো দেখো কোশ্চেনটা কি আসছে, ইউ ক্যান either টেক দ্য বাস, অর্থাৎ তুমি এই পথে বাসে যেতে পারো, অথবা তুমি অর ওয়ার্ক টু ওয়ার্ক, অর্থাৎ তুমি এই যে এখানে ধরো তোমার অফিস, এখানে যাওয়ার জন্য তুমি আবার হেঁটেও যাইতে পারো। তো দেখো তুমি যদি বাসে যাও তাহলে কিন্তু তুমি হেঁটে যাইতে পারতেছো না, এবং যদি তুমি ধরো হেঁটে যাও তাহলে তুমি বাসে যেতে পারতেছো না, কারণ তুমি একজন মানুষ, তোমার যে কোনো একটা এখান থেকে চয়েস করতে হবে। তার মানে এই দ্বারা অর কখন ব্যবহার করা হয়, যখন তুমি যে কোনো একটা চয়েস করবা, একটা, তখন আমরা এইটা ইউজ করব। তো তারপরে দেখো শি লাইকস নেদার কফি নট টি। তো দেখো এটা হলো ধরো আমাদের কফির মগ, হ্যাঁ, এটা আমাদের ধরো কফির মগ, এটা কফি, আর এটা হলো ধরো টি, হ্যাঁ, এটা টির মগ, হ্যাঁ, ধরো এই দুইটাই কফি বা টি। এখানে কি বলা আছে যে শি লাইকস নেদার কফি, অর্থাৎ সে কফিও পছন্দ করে না, টিও পছন্দ করে না, অর্থাৎ এখানে দুইটাই সে পছন্দ করে না। অর্থাৎ এরকম যখন অর্থ দেবে তখন আমরা নেদার, অর্থাৎ এখানে গ্যাপ হলে নেদার বসাবো, পরে নর বসাবো, ওকে। তারপরে দেখো হি ইজ নট অনলি আ ট্যালেন্টেড সিঙ্গার বাট অলসো এ স্কিল ড্যান্সার। তো এখানে একটু বোঝার ট্রাই করো, সে শুধু একজন ট্যালেন্টেড সিঙ্গারও নয়, বরং সে কি একজন স্কিল ড্যান্সার। তো এখানে দুইটাই গেছে। তো এরকম যখন আসবে যে সে ট্যালেন্টেড সিঙ্গারও নয় শুধু, সে বরং একজন সুন্দর আর্টিস্ট বা ড্যান্সার, এরকম যদি অর্থ দেয় তাহলে আমরা নট অনলি বাট অলসো ইউজ করবো। আশা করি তোমরা এই এক্সাম্পল গুলো ভালো করে মনে রাখতে পারলে ইজিলি সলভ করতে পারবে। তো আমরা এখন এগুলো সলভ করি। ইন লেজার আ ম্যান ইজ ড্যাশ ফ্রি ফ্রম ওয়ার্ক বাট অলসো ফ্রম ওয়ারিস অ্যান্ড টেনশন। তো এখানে বলা আছে যে অবসর সময় একজন মানুষ শুধু কাজ থেকে মুক্ত থাকে না, বরং সে উদ্বেগ ও দুশ্চিন্তা থেকেও মুক্ত থাকে। তো দেখো এখানে বাট অলসো আছে, দেয়া আছে, দেখো হিন্ট কিন্তু দেয়া আছে। তো যেহেতু আমাদের এখানে বাট অলসো আছে, তার মানে আমাদের আগের অংশটুকু নট অনলিটা বসাইতে হবে, অর্থাৎ in leisure a man is not only free from work but also from worries and tension। তো এরকম কিন্তু তোমাদের মূলত বোর্ড কোশ্চেনে দেখো, এটা আমাদের যশোর বোর্ড 23 আসছিল আর কি। তো তারপরে দেখো they dash take physical exercise dash take proper food। তো এইটা আমাদের কুমিল্লা বোর্ড 23 আসছিল, একটু নেগেটিভ আর কি সেন্টেন্স গুলো, এরকম যে তারা শারীরিক ব্যায়ামও করে না আবার সঠিক খাবারও গ্রহণ করে না। অর্থাৎ আমাদের কনটেক্সটে এরকম একটা অর্থ দিবে যে তারা শারীরিক ব্যায়ামও করে না, সঠিক খাবারও খায় না। তার মানে দেখো তারা এই যে কফির এক্সাম্পলটা নেও, তারা কোনোটাই করে না। তার মানে আমরা এখানে বদ বা এন্ড দিতে পারি, নেইদার বা অরও দিতে পারবো না, আমরা মূলত নেইদার বা নট দেব। এখানে আমরা দেবো কি, দে নেইদার টেক ফিজিক্যাল এক্সারসাইজ নর টেক প্রপার ফুড। এইটা হলো আমাদের মূলত কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের 9 নম্বরে কি আছে, মূল বিষয় বা ঘটনার ক্রম বা ধারাবাহিকতা বোঝাইতে আমাদের মূলত ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি ব্যবহৃত হয়। অর্থাৎ আমাদের প্রথম সেন্টেন্সে আমরা ফার্স্টলি ইউজ করতে পারবো, দ্বিতীয় সেন্টেন্সে সেকেন্ডলি, তৃতীয় সেন্টেন্সে থার্ডলি, অথবা চতুর্থ সেন্টেন্সে ফোর্থলি ইউজ করতে পারবো। অর্থাৎ
তো একটা মূল বা ঘটনার একটা ধারাবাহিক ক্রম অনুসারে আমাদের মূলত এই কানেক্টরগুলো একসাথে ব্যবহৃত হয়। তো আমরা একটু বোর্ড কোশ্চেনটা সলভ করি, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে আরো ক্লিয়ার হবে। তো দেখো এখানে কি আছে, অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে দ্য বেনিফিটস অফ আর্লি রাইজিং আর মেনি। তো এখানে বলা আছে যে প্রকৃতপক্ষে তাড়াতাড়ি ওঠার সুবিধা অনেক। তো এরপরে কি আছে, ড্যাশ ইফ উই গেট আপ আর্লি উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক। তারপরে আছে উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং হুইচ রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তারপরে আছে উই ক্যান টেক সাম এক্সারসাইজ অর আ ওয়ার্ক। তো দেখো এখানে মূলত আর্লি রাইজিং এর কথা বলা আছে, তারপরে দেখো মূল ঘটনা বা ক্রমে একটা ধারাবাহিকতা আছে। দেখো ইফ উই গেট আপ আর্লি উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক, এটা একটা ধারাবাহিকতা আছে। তারপরে দেখো উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং হুইচ রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, এটা একটা ধারাবাহিকতা আছে। তারপরে দেখো উই ক্যান টেক সাম এক্সারসাইজ অর আ ওয়াক, এটা কি একটা ধারাবাহিকতা আছে। তো আমরা বলতে পারবো যে প্রথমত, অর্থাৎ আমরা এখানে বলতে পারবো ফার্স্টলি, এটা তোমরা বুঝতে পারবো কোশ্চেনটা মানে পড়লে বুঝতে পারবো যে ফার্স্টলি ইফ উই গেট আপ আর্লি উই গেট এনাফ টাইম টু ওয়ার্ক। তারপরে বলতে পারবো সেকেন্ডলি উই ক্যান এনজয় দ্য ফ্রেশ এয়ার অফ দ্য মর্নিং হুইচ রিফ্রেশেস আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। তারপর আমরা বলতে পারবো থার্ডলি উই ক্যান টেক সাম এক্সারসাইজ অর আ ওয়ার্ক। তো দেখো পুরো বাংলাটা দেখো, প্রকৃতপক্ষে তাড়াতাড়ি ওঠার সুবিধা অনেক। প্রথমত আমরা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠি তবে কাজ করার জন্য পর্যাপ্ত বা যথেষ্ট সময় পাবো। দ্বিতীয়ত আমরা সকালের তাজা বাতাস উপভোগ করতে পারি বা এই জন্য শরীর ও মন সতেজ থাকবে। তৃতীয়ত আমরা কিছু ব্যায়াম করতে পারি বা হাঁটতে পারি। তো এটা ছিল আমাদের মূলত বোর্ড কোশ্চেনটা। তো আশা করি তোমরা বুঝতে পারছো 9 নম্বরটা। তো তারপরে দেখে আমাদের 10 নম্বরে কি আছে। তো আমাদের 10 নম্বরে কি আছে দেখো, সমজাতীয় নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, সেন্টেন্স, ক্লোজ এর মাঝে আমরা মূলত সংযোগ হিসেবে কি ইউজ করি, এন্ড ইউজ করি। তো একটু ব্যাপারটা বোঝাই, ধরো তুমি এখানে এন্ড ইউজ করছো, তো এর আগে যদি তুমি একটা ভার্ব ইউজ করো এরপরও সেম ভার্ব ইউজ করতে হবে। অর্থাৎ তুমি যদি এখানে ভি টু ইউজ করো এখানে ভি টু, এটা আমাদের মূলত রাইট ফর্ম ভার্বে লাগে। আর যদি ধরো তুমি এখানে নাউন ইউজ করো তাহলে এখানে নাউন ইউজ করতে হবে। তুমি যদি এখানে অ্যাডজেক্টিভ ইউজ করো অর্থাৎ এখানে তাহলে অ্যাডজেক্টিভ থাকবে। তুমি যদি এখানে একটা পুরো সেন্টেন্স থাকে অর্থাৎ পুরো একটা সেন্টেন্স থাকে তাহলে এখানে পুরো একটা সেন্টেন্স থাকবে। ওকে, এটা হলো ব্যাপারটা আর কি। তো দেখো আমাদের কি আছে বোর্ড কোশ্চেনে, ইন 1971 ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ 1971 সালে এটি স্বাধীন হয়। ড্যাশ স্টার্টেড ইটস জার্নি অ্যাজ এ ফ্রি নেশন, এবং এটি একটি স্বাধীন জাতি হিসেবে যাত্রা শুরু করে। তো দেখো এখানে কি আছে, ইটটা হলো আমাদের সাবজেক্ট, তারপরে বিকেম হলো আমাদের ভার্ব, এরপরে আমাদের স্টার্টেড কি আছে দেখো, স্টার্টেড হলো একটা ভার্ব আছে। তো এখানে মূলত দুইটা সেন্টেন্সকে একসাথে অ্যাড করতে হবে। তাহলে কি করা যায়, আমাদের মূলত এন্ড দিতে হবে। আমরা বলতে পারবো যে 1971 সালে এটি স্বাধীন হয় এবং একটি স্বাধীন জাতি হিসেবে যাত্রা শুরু করে। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো তারপরে দেখো আমাদের 11 নম্বরে কি আছে, কোনো কিছুতে জোর দেওয়ার জন্য আমাদের মূলত রেদার ইউজ করা হয়। ঠিক আছে, অর্থাৎ কোনো কিছুতে জোর দিতে, বলার জন্য, গুরুত্ব দিতে আমাদের মূলত রেদার ইউজ করতে হয়। তো দেখো আমাদের বোর্ড কোশ্চেনটা কি আছে, ড্যাশ দ্য গ্রেটনেস অফ দ্য বুক ইজ নিউলি ফেল্ট হোয়েন টাইম পাসেস, অর্থাৎ বলা হয়েছে যে বরং সময় গড়িয়ে গেলে বইটির মাহাত্ম্য নতুন ভাবে অনুভূত হয়। এটা আমাদের মূলত রাজশাহী বোর্ড 23 আসছে। তো এই কোশ্চেনটা আমাদের ধরো পুরো প্যাসেজে এখানে মূলত এই সেন্টেন্সে মূলত জোর দিয়ে বলা হচ্ছে যে বরং সময় গড়িয়ে গেলে বইটির মাহাত্ম্য নতুন ভাবে অনুভূত হয়। এই জন্য এখানে আমরা রেদার ইউজ করতে পারবো। ওকে, তোমরা বোর্ড কোশ্চেন এটা সলভ করলে আরো ভালো করে ব্যাপারটা ক্লিয়ার হবে আশা করি। তো রেদার কেন ইউজ করি, কখনো কোনো সেন্টেন্সে জোর দেওয়ার জন্য, এই জন্য আমরা রেদার ইউজ করি। তো আমাদের পরে দেখো 12 নম্বরে কি আছে। তো 12 নম্বর রুলসটা আমাদের মূলত এখানে কোনো এক্সাম্পল রাখিনি আমি, এগুলো হলো এক্সট্রা রুলস। এগুলো যদি তোমাদের ধরো জানা থাকে তাহলে কিন্তু তোমাদের মাঝে মাঝে বিপদে পড়ে যেতে পারো। সেই বিপদ থেকে মূলত এই রুলস গুলো তোমাদের উদ্ধার করবে। তো এখানে দেখো কয়টা আছে টোটাল, 1 2 3 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11টা। এই 11-12টা ছোট ছোট রুলস আছে। তো একটু দেখি আমরা কি আছে, যে যদি একদম বিপরীত ধর্মীয় অর্থ বোঝায় তাহলে আমরা বাট ব্যবহার করি কখনো কখনো। তারপরে দেখো মূল বিষয় বা ঘটনার সারমর্ম বা সমাপ্তি, পরিসমাপ্তি বোঝাইতে আমরা ইন কনক্লুশন, ইন ব্রিফ বা ইন সামারি ব্যবহার করতে পারি। বর্তমান সময় ঘটছে এমন বোঝাইতে আমরা মূলত নাও বা অ্যাট প্রেজেন্ট ব্যবহার করতে পারি। ধারাবাহিক কোনো ঘটনা, সর্বশেষ ঘটনা বোঝাইতে আমরা মূলত ফাইনালি বা অ্যাট লাস্ট ব্যবহার করতে পারি। তারপর স্বাভাবিক কোনো কিছু বোঝাইতে আমরা ন্যাচারাল ইউজ করতে পারি। যদি বা যা অর্থে আমরা ইভেন, ইফ বা দ্যাট ব্যবহার করতে পারি, তাই না? দ্যাটের নিয়মটা তোমরা আশা করি পারছো। কোনো কিছুর কারণ বোঝাতে আমরা বিকজ ইউজ করতে পারি। দুটি বিপরীত ধর্ম ক্লোজ যুক্ত করতে আমরা দো বা অল দো ইউজ করতে পারি, এটা তোমরা সেন্টেন্সে শিখছো। পূর্বে কিছু বোঝাইতে আমরা প্রিভিয়াসলি ইউজ করতে পারি। তারপর প্রায় বা মাঝে মধ্যে ঘটে যাওয়া বোঝাইতে আমাদের অফেন বা সামটাইম ইউজ করতে পারি। শুধুমাত্র এইটা অর্থ বোঝাইতে আমরা অনলি ইউজ করতে পারি। ঠিক আছে, এগুলো আমাদের হলো এক্সট্রা মানে রুলস আর কি। তো আশা করি তোমরা পুরো ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করছো। তো এই ক্লাসটা তোমরা যারা শেষ করতে পারছো এখন তোমরা চাইলে ইজিলি বোর্ড কোশ্চেন সলভ করতে পারবা। এবং এখানে কি করবা, এই যে যতগুলো আমাদের অর্থ আছে এগুলো ভালো করে মুখস্থ আয়ত্তে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে তোমরা যে কোনো কোশ্চেন ইজিলি সলভ করতে পারবা। তো আজকের এই ক্লাসটা এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ।